আজকের আলোচনার বিষয় প্রিজম। তো প্রিজম সম্পর্কে তোমাদের কিন্তু একটা ধারণা ক্লাস 10-এ ছিল। প্রিজম কী জিনিস, কেমন দেখতে, তার মধ্য দিয়ে প্রতিসরণ হলে কত চ্যুতি কোণ হয়, এই আলোচনাটুকু বোধহয় ক্লাস 10-এ তোমার ছিল। তো আমার ক্লাস 12-এ সবটাই আছে, তো একদম প্রথম থেকেই আমি আলোচনা শুরু করব। প্রিজম বলতে কি বোঝায় তোমরা সবাই জানো, প্রিজম কেমন দেখতে। প্রিজম তোমরা আশা করছি দেখেওছো নিজেরা। কীরকম দেখতে? প্রিজম অনেকটা এই ধরনের দেখতে। এই ধরনের মানে একটু ভালো করে খেয়াল করবে, এরকম দেখতে হচ্ছে একটা প্রিজম। সাধারণত কাঁচের তৈরি একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। স্বচ্ছ মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে এদিক থেকে দেখলে ওই দিকটা দেখতে পাওয়া যায়। স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, প্রতিসারক মাধ্যম, রিফ্র্যাক্টিং সারফেস। রিফ্র্যাক্টিং কেন? কারণ এটার ক্ষেত্রে আলোকরশ্মি প্রতিসরণ হয়। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এইভাবে একটা নাম দিই, সাপোজ এটা নাম দিলাম ABC, এটার নাম দিলাম DEF। তুমি খেয়াল করে দেখো, এই প্রিজমের দুটো ত্রিভুজাকার তল থাকে, দুটো থাকে ত্রিভুজাকার তল, ট্রায়াঙ্গুলার সারফেস, আর তিনটে থাকে রেক্ট্যাঙ্গুলার সারফেস। এই একটা, ওই দিকের তলটা আর এই দিকের তলটা, তিনটে থাকে রেক্ট্যাঙ্গুলার সারফেস, আয়তাকার তল। তো বলে রাখি, ত্রিভুজের তল দুটো কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। যেটুকু প্রতিসরণ হয় সবগুলোই রেক্ট্যাঙ্গুলার সারফেসের মধ্যে দিয়ে হয়। এবার রেক্ট্যাঙ্গুলার সারফেসের মধ্যে, তিনটের মধ্যে একটার উপর প্রিজমটা বসানো থাকে। যে সারফেসের উপর প্রিজমটা বসানো থাকে দ্যাট ইজ কল্ড বেস, ভূমি। সেই তলটা ভূমি হয়ে গেল, মানে আমার এখানে ছবি অনুসারে BCFE, এটা হয়ে যাচ্ছে বেস অফ দ্য প্রিজম। এবার বাকি যে দুটো আয়তাকার তল থাকছে আমার হিসাবে ABED এবং ACFD, এই দুটো হচ্ছে তোমার প্রতিসারক তল, রিফ্র্যাক্টিং সারফেস। তাহলে আমি বলতে পারি BCFE এটা হচ্ছে বেস অফ দ্য প্রিজম। আচ্ছা, ABED এবং ACFD এই দুটো হচ্ছে প্রিজমের প্রতিসারক তল, রিফ্র্যাক্টিং সারফেস। ঠিক আছে? আচ্ছা, মেন যেটা বিষয়, যখন আমরা প্রিজমের প্রতিসরণ আলোচনা করব, আমরা প্রিন্সিপাল সেকশন নিয়ে কাজ করব, কারণ একসঙ্গে গোটা সারফেসটা যদি নিই তাহলে সেক্ষেত্রে ছবি আঁকার একটা আমার সমস্যা রয়েছে। প্রিন্সিপাল সেকশন ব্যাপারটা কীরকম? সাপোজ যদি এরকম সম্ভব হতো যে এটা প্রিজমটা নিলাম, প্রিজমটা হাতে নিয়ে এইভাবে এইরকম তলের উপর প্রিজম আছে, আমি দুদিক থেকে ছুরি দিয়ে কেটে দিলাম। দুদিক থেকে মানে মাঝখানে, এখানে একটা পার্ট কাটলাম, এখানে একটা পার্ট কাটলাম। ঠিক যেমন স্যালাড তৈরি করা হয়, সাপোজ একটা শসা স্যালাড করলে কী করা হয়, এই বরাবর ছোট 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 পিসে কাটা হয়, সেখান থেকে যেটা শসার টুকরো বেরিয়ে আসে সেটা কেমন হয়, বৃত্তাকার। সেরকমভাবে আমি যদি প্রিজমটাকে কাটতে পারতাম, সাপোজ কাঁচের না হয়ে নরম কিছুর হতো এবং তুমি খুব সহজে কেটে দিতে, তাহলে সেক্ষেত্রে সেটা দেখতে কেমন লাগতো? সেটা দেখতে লাগতো একটা ট্রায়াঙ্গেলের মতো, তাই না? এই জিনিসটাকে বলা হয় প্রিজমের প্রধান ছেদ, প্রিন্সিপাল সেকশন অফ দ্য প্রিজম। এবার প্রধান ছেদটাকে নিয়েই কিন্তু তোমার যাবতীয় ছবি, যাবতীয় যা কিছু করার তোমাকে এই প্রধান ছেদটা নিয়ে করতে হবে। এটা যদি প্রধান ছেদ হয়, মনে রাখবে এটা হচ্ছে বেস আর এই দুটো হচ্ছে রিফ্র্যাক্টিং সারফেস। এই যে বেস আর রিফ্র্যাক্টিং সারফেস বলেছি, তিনটে আয়তাকার তল, এটা একটা নিচেরটা আয়তাকার তল আর এই দিকে দুটো আয়তাকার তল। ত্রিভুজাকার তল দিয়ে কিন্তু কোনো আলোকরশ্মির প্রতিসরণ হয় না। তাহলে এরপর থেকে যখনই আমি প্রিজম আঁকবো আমার কিন্তু এই ছবিটা আঁকা হবে। বুঝলে? এই গেল প্রিজমকে চেনা, চিনলাম আমরা প্রিজম কেমন হয়, যদিও জানা ছিল গোটা ব্যাপারটা, তবু আরেকবার মনে করিয়ে দিলাম। এবার আমরা প্রথমে একটা ক্যালকুলেশন করব, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন থ্রু আ প্রিজম, অর্থাৎ একটা প্রিজমের মধ্য দিয়ে যদি আলোকরশ্মির প্রতিসরণ হয় তাহলে কতটা চ্যুতি কোণ হবে সেটার একটা আলোচনা আমরা প্রথমেই করতে চাইছি। তাহলে আমি বের করতে চাইছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন থ্রু আ প্রিজম।
তাহলে আমি এটা বড় করে প্রিজম এঁকে নিলাম। সাপোজ দিস ইজ আ প্রিজম, আমি প্রিজমের নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটা কিন্তু প্রিজম বলবো না, আমরা বলবো প্রিজমের প্রধান ছেদ। আচ্ছা, কি করলাম, প্রথমেই ধরে নিলাম একটা আলোক রশ্মি এবি তলে আপতিত হলো, বলেছি এই দিকের তলটা একটা রিফ্র্যাক্টিং সারফেস, এই দিকের তলটা একটা রিফ্র্যাক্টিং সারফেস। তাহলে এবি তলে একটা আলোক রশ্মি আপতিত হলো। এবার আলোক রশ্মির প্রতিসরণ হবে, কারণ বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে। এবার যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে, আমরা জানি লঘু থেকে ঘন মাধ্যম হচ্ছে, তাহলে কি হবে, রশ্মিটা যখন এই মাধ্যমে প্রবেশ করবে তখন অভিলম্বের দিকে সরে যাবে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে এবি তলে অভিলম্ব কোন দিকে হবে। আচ্ছা, এবি তলে অভিলম্ব মাস্ট বি নরমাল, ছবি আঁকার সময় যেন এটা নরমাল ভাবেই আঁকা হয়, কোনোভাবে যেন বেঁকে না যায়। তুমি মনে রাখবে দিস ইজ দ্য নরমাল টু দ্য সারফেস এবি। তাহলে এই গেল তোমার নরমাল। আমি ধরে নিলাম এটা হচ্ছে আপতন কোণ এবং আপতন কোণের নাম হচ্ছে I1। এবার আলোক রশ্মির প্রতিসরণ হবে কি বললাম, অভিলম্বের দিকে সরবে। তাহলে অভিলম্বের দিকে সরে গেল, ঠিক আছে। তাহলে এই গেল তোমার অভিলম্বের দিকে সরে যাওয়া। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এই কোণটা হচ্ছে তোমার প্রথম তলে প্রতিসরণ কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অন দ্য সারফেস এবি। এবার আলোক রশ্মিটা এসি তলে গিয়ে পড়েছে, এসি তল। এবার এসি তলে যখন পড়ছে তখন একই রকম ভাবে অভিলম্ব এঁকে ফেলো। এসি তলে অভিলম্ব, তা নাহলে আলোক রশ্মিটার গতিপথটাকে আমি ট্র্যাক করতে পারবো না। এই ধরে নাও অভিলম্ব, দুটো তলের অভিলম্ব পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এবার যখন আমার এসি তলে পড়ছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, ফ্রম দ্য ডেন্সার মিডিয়াম টু রেয়ার মিডিয়াম। তাহলে প্রতিসরণের পর কি হবে, ইট উইল ডেভিয়েট অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল। তাহলে এখন আলোক রশ্মির গতিপথ হয়ে যাবে এই দিকে। এই কোণটাকে আমরা সাধারণত R2 নাম দিই, আপতন কোণটাকে। আর নির্গমন কোণ বা দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ যেটা দেখালাম সেটা হচ্ছে I1। ঠিক আছে, এটা হয়ে গেল আলোক রশ্মির গতিপথ। আমি এভাবে নাম দিতে পারি, সাপোজ এটা নাম দিলাম P Q R S। ছবিটা আশা করছি মনে পড়ছে। তাহলে আমি কি বলবো, আমি বলবো ABC ইজ দ্য প্রিন্সিপাল সেকশন অফ দ্য প্রিজম, প্রিজমের প্রধান ছেদ। এবং PQRS হলো একটি রশ্মির গতিপথ। PQRS ইজ আ পাথ অফ এ রে। খেয়াল রাখবে যেন রেতে প্রত্যেকটা অংশে অ্যারো চিহ্ন থাকে। বায়ু মাধ্যমে এখানে অ্যারো চিহ্ন, প্রিজম মাধ্যমে অ্যারো চিহ্ন, আবার বায়ু মাধ্যমে অ্যারো চিহ্ন। তিনটে ডিফারেন্ট মাধ্যম, এর মধ্য দিয়ে দুটো চেঞ্জ করেছে, একবার বায়ু থেকে কাঁচ, একবার কাঁচ থেকে বায়ু। তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমি অ্যারো চিহ্ন দেব। বেশ, এবার দেখো আমাকে বলেছে কি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আগের দিনই আলোচনা করেছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলতে কি বোঝায়, যে কোনো একটা মাধ্যমে যেখানেই তোমার হোক না কেন, সেই মাধ্যমটা যদি না থাকতো তাহলে আলোক রশ্মি যে পথে যেত। তাহলে তুমি ভাবো প্রিজমটা যদি না থাকে আলোক রশ্মি কোন পথে যাবে, এই পথটাই চলে যাবে। রে অফ লাইট অলওয়েজ মুভস ইন এ স্ট্রেট লাইন। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যদি প্রিজমটা না থাকতো তাহলে আলোক রশ্মি এই পথে চলে যেত। কিন্তু প্রিজমটা থাকার জন্য আলোক রশ্মি কোন পথে যাচ্ছে, এই পথে যাচ্ছে। তাহলে আমি এই পথটাকে বাড়িয়ে দিলাম। এই দুটো পথের মধ্যবর্তী কোণকে বলা হয় ডেল্টা। নাম দিয়ে দাও DM। আবার বলছি, প্রতিসরণ না হলে আলোক রশ্মি যে পথে যেত এবং প্রতিসরণ হবার জন্য আলোক রশ্মি যে পথে যাচ্ছে, সেই দুটো পথের মধ্যবর্তী কোণকে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলে। ঠিক আছে, তাহলে আলোক রশ্মির যদি প্রতিসরণ না হতো তাহলে আলোক রশ্মি PQM এই পথ দিয়ে যেত, আর আলোক রশ্মির প্রতিসরণ হবার জন্য আলোক রশ্মি TRS এই পথ দিয়ে যাচ্ছে। তাহলে এই দুটো পথের মধ্যবর্তী কোণ, যেটাকে ডেল্টা দিয়ে দেখিয়েছি, অথবা তুমি বলতে পারো অ্যাঙ্গেল RTM, এই কোণটাকে বলা হচ্ছে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে, এবার আমাকে ওই ডেল্টার মান বার করতে হবে। কিভাবে বের করব? মেনলি ইউজিং জিওমেট্রি। এবং জিওমেট্রি মানে ক্লাস 8-এর জিওমেট্রি ব্যবহার করে আমি গোটা ব্যাপারটাকে করে ফেলতে পারবো। ঠিক আছে, কিভাবে করছি দেখো। প্রথমেই আমি
কিউ আর টি এই ত্রিভুজটা নিয়ে ভাববো। কোন ত্রিভুজটা? আমি এখানে আরেকবার আঁকছি, দেখো পরীক্ষায় তোমাদের দুবার করে আঁকার দরকার নেই, তুমি খেয়াল করে দেখো ভেতরের ছবির মধ্যে এরকম একটা জায়গা রয়েছে যেখানে এটা কিউ, এখানে আর, এখানে টি, এখানে এম, এই অ্যাঙ্গেলটা আমি ডেল্টা বলেছি। দেখো ছবিটা খুঁজে পাচ্ছ নিশ্চয়ই, এগুলো ডট ডট দিয়ে আঁকা আছে, এগুলো ডট ডট দিয়ে আঁকা আছে, আমি বোঝার সুবিধার জন্য আলাদা করে আঁকলাম। আচ্ছা এটা যদি ত্রিভুজ হয়, ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল আর, ট্রায়াঙ্গেল কিউ আর টি, আচ্ছা এই ত্রিভুজ থেকে আমি কি লিখতে পারি? দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রে তোমার একটা প্রপার্টি ছিল যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, বহিস্থ কোণ কার সঙ্গে সমান? বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। যে দুটো কোণ আমি ডাবল লাইন দিলাম, সেই এটা এই ত্রিভুজটার এটা হচ্ছে বহিস্থ কোণ আর এই দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমি লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু টি কিউ আর প্লাস টি আর কিউ প্লাস এইটা ছিল এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ কিউ আর টি তে ডেল্টা ইকুয়াল টু অ্যাঙ্গেল টি কিউ আর প্লাস অ্যাঙ্গেল টি আর কিউ। ঠিক আছে, আমার এইটুকু হলেই হবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কত আর এই অ্যাঙ্গেলটা কত? জাস্ট আগের দিন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ফর্মুলা আমি দেখিয়েছিলাম। কি বলেছিলাম? whenever ray traverses from rarer to denser medium, যখন আলোকরশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে যায় তখন চ্যুতিকোণের মান কত হয়? I মাইনাস আর বলেছিলাম। তাহলে এই কোণটা কত হবে? এখানে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1, তাহলে এই কোণটার মান হয়ে যাবে I1 মাইনাস R1। সিমিলারলি সেকেন্ড সারফেসে R2টা হচ্ছে আপতন কোণ, I2টা হচ্ছে প্রতিসরণ কোণ। খেয়াল রাখবে এখানে আপতন কোণটা আর বলেছি। আচ্ছা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ হয়। তাহলে এখানে প্রতিসরণ কোণ কত? I2, তাহলে এই কোণটার মান হয়ে যাবে I2 মাইনাস R2। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। ঠিক আছে, আমার এই ট্রায়াঙ্গেলটা লাগবে না, আমি মুছে দিলাম। তাহলে আমি আরেকটু সাজিয়ে বলতে পারি ডেল্টার মান হয়ে যাচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2, মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস R1 প্লাস R2। দেখো ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তুমি বলতেই পারো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ডেল্টা। কিন্তু এখানে আমার থামলে চলবে না, কারণ এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কি? যে ইউ ক্যান মেজার I1 I2, I1 I2টাকে তুমি খুব সহজে মেজার করতে পারো, বাট ইউ ক্যানট মেজার R1 R2। R1 R2 রিমেন্স ইনসাইড দ্য প্রিজম, প্রিজমের ভেতরে অবস্থিত। তাহলে প্রিজমের ভেতরে নিশ্চয়ই তুমি কোনোভাবেই চাঁদা দিয়ে ভেতরটাকে মাপতে পারছো না। তাহলে ভেতরে R1 R2 কত হচ্ছে সেটা কিন্তু আমি ম্যাথমেটিক্যালি বা এক্সপেরিমেন্টালি কোনোভাবেই বের করতে পারছি না। এক্সপেরিমেন্টালি আমি বের করতে পারছি না। সো ইউ শুড রিপ্লেস R1 R2 বাই সাম আদার টার্মস। এবার তোমাকে R1 আর R2টাকে রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করব? আচ্ছা প্রথমেই চলে যাও, আবার একটা ট্রায়াঙ্গেল নেব, ট্রায়াঙ্গেল ও কিউ আর, এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি। এই যে আবার আমি এখানে ছবিটা আঁকছি, এরকম দেখো একটা ট্রায়াঙ্গেল হয়ে আছে যেখানে তোমার এটা ডট ডট দিয়ে দেখানো আছে। এটা হচ্ছে ও, এটা কিউ, এটা আর। এই কোণটা বলেছে R1, এই কোণটা বলেছে R2, আর এই কোণটা কোনো নাম দেওয়া নেই, সাপোজ অ্যাঙ্গেল ও। তাহলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, যে ত্রিভুজের তিনটে কোণের মান R1 R2 আর ও। এবার আমরা কি করেছি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এনি ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ OQR থেকে আমি লিখতে পারি অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2 প্লাস অ্যাঙ্গেল ও। ওটাকে অ্যাঙ্গেল দিলাম কারণ একটা অক্ষর দিয়েছি তো, মাস্ট বি ইকুয়াল টু 180 ডিগ্রি। অসুবিধা হওয়ার কথা নয়। তুমি চাইলে এগুলোকে তুমি অ্যাঙ্গেল দিতেই পারো, কিন্তু এখানে যদি অ্যাঙ্গেল দাও তাহলে এগুলোতেও কিন্তু অ্যাঙ্গেল দিতে হবে। আমি কোনোগুলোতেই অ্যাঙ্গেল দিচ্ছি না, R1 দিয়েই রিপ্রেজেন্ট করছি। তাহলে আমি লিখে ফেলতে পারি R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়াল টু 180 ডিগ্রি। হয়ে গেল? বেশ, আর একটা কন্ডিশন লাগবে,
আরেকটা কন্ডিশন আমি কোত্থেকে নিচ্ছি দেখো, এবার একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। কোন রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি? আমি নিচ্ছি এ কিউ ও আর, এই রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি। দেখো একদম উপর থেকে এ কিউ ও আর, মোটামুটি এরকম দেখতে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে না, লম্ব তো। দিস ইজ নরমাল টু দ্য সারফেস এবি, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। আবার একই রকম ভাবে দিস ইজ নরমাল টু সারফেস এসি, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমি নাম দিয়েছি ও বলেছি, এই অ্যাঙ্গেলটা। আর এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম, লেট ইট বি এ। তাহলে ওই রেক্ট্যাঙ্গেল থেকে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও প্লাস, একবার মানটা লিখি, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ কিউ ও প্লাস অ্যাঙ্গেল এ আর ও। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সাম কত হয়? 360 ডিগ্রি, তাই তো? সাম অফ দ্য অ্যাঙ্গেলস, 4 অ্যাঙ্গেলস ইকুয়াল টু 360 ডিগ্রি হতেই হবে। এবার এই দুটো হচ্ছে 90 প্লাস 90, তাহলে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও প্লাস 180 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। পাশে লিখে দেবে, যেহেতু এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে আমি পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও, দিস ইজ ইকুয়াল টু 360 মাইনাস 180, তাহলে এটাও হয়ে যাচ্ছে 180। বুঝে? নাও কম্পেয়ার দিস টু ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 2 and ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 2 আর 3 both রাইট হ্যান্ড সাইড 180 ডিগ্রি, তাহলে মিলে গেল। আচ্ছা, বোথ লেফট হ্যান্ড সাইডে, এখানেও ও এখানেও ও, বাকি কি পড়ে আছে? এখানে লেফট হ্যান্ড সাইডে r1 প্লাস r2 আর এখানে লেফট হ্যান্ড সাইডে পড়ে আছে a। তাহলে দুটোকে আমি কম্পেয়ার করলে বলতে পারি a ইকুয়াল টু r1 প্লাস r2, অবশ্যই বলতে পারি। তাহলে ফ্রম ইকুয়েশন 2 and 3 we can write a equal to r1 plus r2। আর যখনই আমি এটা পেয়ে গেলাম, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 4, এই ইকুয়েশন নাম্বার 4টাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 এ পুট করে দিই, দেখো এখানে r1 প্লাস r2 মান আছে, তাহলে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস i। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফ্রম এনি প্রিজম। কোনো একটা প্রিজমের মধ্য দিয়ে যদি আলোকরশ্মির প্রতিসরণ ঘটে, তাহলে আলোকরশ্মির চ্যুতি কোণের মান হয়ে যাবে i1 প্লাস i2 মাইনাস a। চ্যুতি কোণ কি আগে বলেছি, আজকেও বলেছি। আর i1 i2 a একটু খেয়াল রাখো, i1 হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ফার্স্ট সারফেস ab, প্রথম তলে আবর্তন কোণ। i2টা কি? দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফ্রম দ্য সেকেন্ড সারফেস। এটাকে অনেক সময় বলা হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, নির্গমন কোণ, প্রিজম থেকে যে কোণে নির্গত হলো, এইভাবেও বলা হয়। আর ক্যাপিটাল এটা কি? ক্যাপিটাল এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। কোনো একটা প্রিজমের অ্যাঙ্গেল অফ প্রিজম অলওয়েজ কনস্ট্যান্ট। তুমি বলতে পারো একটা প্রিজমকে ভূমির ওপর বসিয়ে রাখার পর একদম শীর্ষ কোণ যেটা হবে, ত্রিভুজের ট্রায়াঙ্গেল যেমন হবে, যে বেস অ্যাঙ্গেলগুলো বাদ দিয়ে যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় শীর্ষ কোণ। তাহলে আমার শীর্ষ কোণ আমার জানা, প্রথম তলে আবর্তন কোণ সেটা আমি মেজার করতে পারবো, সেকেন্ড তলে নির্গমন কোণ সেটাও আমি মেজার করতে পারবো। তাহলে সেক্ষেত্রে ডেল্টা বের করা এমন কিছু কঠিন কাজ নয়, আমি বের করে নিতে পারবো। নেক্সট আমি চাইছি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডেল্টা কিভাবে ডিপেন্ড করে, সেটাকে আমি গ্রাফিক্যালি শো করতে চাইছি। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর ডেল্টার যদি আমি গ্রাফ টানি, সাপোজ দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স and this is angle of deviation। যদি আমি গ্রাফ ড্র করি, প্রিজমের ক্ষেত্রে দেখা গেছে যে আমি আয়ের মান যত বাড়াবো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কমতে থাকবে, এবং কমতে কমতে দেখা যাবে এটা একটা পার্টিকুলার ভ্যালুতে মিনিমাম হবে। তারপরে যদি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তুমি বাড়াতে থাকো, ডেল্টার মান ক্রমাগত বাড়তে থাকবে। ঠিক আছে? আবার বলছি, যখন আয়ের মান খুব মিনিমাম, সাপোজ 10 ডিগ্রি, ডেল্টার মান দেখা যাবে হাই। এবার 10 থেকে আস্তে আস্তে ইনক্রিজ করো অ্যাঙ্গেলটাকে, 12, 14, 16, দেখবে ডেল্টার মান ধীরে ধীরে কমছে। কমতে 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 দেখা যাবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পর্যন্ত কমলো, সে আপ টু অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 30 ডিগ্রি পর্যন্ত কমলো। তারপরে যদি আইটাকে আবার বাড়াতে থাকো 32, 34, 34, 36, 35, 40, এইভাবে বাড়াতে থাকো, দেখা যাবে ডেল্টাটা আবার বাড়তে থাকছে।
প্রিজম নিয়ে এই একটা এক্সপেরিমেন্ট তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে আছে, যে ডিফারেন্ট আয়ের জন্য তোমাকে ডেল্টার মান করতে হয় এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে ডেল্টা এম এর ভ্যালুটাকেও ফাইন্ড আউট করতে পারে। মানে তুমি গ্রাফ নিয়ে আসবে, নিয়ে দেখবে যে কোথায় মিনিমাম, সাপোজ এই জায়গাটা মিনিমাম, তাহলে এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে ডেল্টার মিনিমাম ভ্যালুটা কত। এমন কিছু কঠিন ব্যাপার নয়, সাপোজ এটা I0 যদি হয় তাহলে আমি ডেল্টা এমটা কত সেটাও কিন্তু আমি গ্রাফ থেকে সহজেই বার করতে পারি। দিস ইজ দ্য ভ্যারিয়েশন অফ আই অ্যান্ড ডেল্টা, এটাকে বলা হয় আই ডেল্টা গ্রাফ। আচ্ছা, এবার কন্ডিশন যেটা বলে যে ডেল্টা এম, এই ডেল্টা এমটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, ঠিক আছে, বা মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মিনিমাম ভ্যালু কত। তোমাকে বলবে ফাইন্ড আউট দ্য কন্ডিশন when ডেল্টা উইল বি মিনিমাম, মানে ন্যূনতম চ্যুতি কোণের শর্ত নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবো দেখো, যদি গ্রাফ আঁকতে বলে আর এখান থেকে আর কিছু করার দরকার নেই এইটুকু, কিন্তু যদি বলে ফাইন্ড আউট দ্য কন্ডিশন ফর মিনিমাম ডেভিয়েশন, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা আরেকটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে, আমি একটা আই অক্ষের প্যারালাল লাইন নিলাম, লেট ইট ক্রসেস দ্য গ্রাফ অ্যাট দ্য পয়েন্ট AB। আচ্ছা, এই ভ্যালুটাকে আমি ধরে নিলাম সে ডেল্টা জিরো। বোঝা গেল, আমি একটা স্ট্রেট লাইন টানলাম প্যারালাল টু আই অ্যাক্সিস, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে। আচ্ছা, এটাকে আমি এখান থেকে A থেকে লম্ব টানলাম, B থেকেও আমি লম্ব টানলাম, let it be I1 and let it be I2, বুঝে, মানে I1 নিলাম সাপোজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অন দ্য ফার্স্ট সারফেস আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অন দ্য সেকেন্ড সারফেস। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, A পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, I1 ডেল্টা জিরো, এই যেখান থেকে I1 গেলাম এখান থেকে ডেল্টা জিরো। সিমিলারলি B পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে I2 ডেল্টা জিরো। আপত্তি নেই নিশ্চয়ই যে I2 এখান থেকে ডেল্টা জিরো, সবটাই তো ডেল্টা জিরো ধরেছি, তাহলে y অ্যাক্সিসটা সেম, x অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি এখন বলি লেন্থ অফ দ্য লাইন AB, এই AB লাইনটার দৈর্ঘ্য কত হবে, ফ্রম গ্রাফ আমি বলতে পারি I2 মাইনাস I1, এই যে এখান থেকে এতটা হচ্ছে I2, এখান থেকে এতটা I1, যদি বিয়োগ করি এত করে থাকছে I2 মাইনাস I1, and that is the length of the line AB। বুঝে, এবার যদি AB লাইনটাকে আমি নিচের দিকে নামাই, ছবিতে আর কিছু দেখাবার দরকার নেই, যদি তোমাকে কন্ডিশন বের করতে বলে এই পর্যন্ত ছবি আঁকবে, এরপরে যা কিছু আঁকবো তোমাকে পরীক্ষায় শো করার দরকার নেই। এবার সাপোজ আমি এই লাইনটাকে গ্র্যাজুয়ালি নিচের দিকে নামাচ্ছি, আমি সাপোজ এটা নিচে নামালাম। আচ্ছা, তাহলে এখন এটা হবে AB, লেন্থটা বাড়লো না কমলো, অবভিয়াসলি দেখো আগে AB এতটা ছিল, এখন AB এইটুকু, মানে লেন্থটা কমে গেল। আমি যদি আরেকটু নিচে নামি AB এর লেন্থ আরো কমবে, আমি যদি আরেকটু নিচে নামি AB এর লেন্থ আরো কমবে। এইভাবে যদি ক্রমাগত নিচে নামতে থাকি, তাহলে যখন আমি এই পয়েন্টটায় পৌঁছাবো, এই পয়েন্টটাই মানে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম, তখন কি হবে, এবিটা কিন্তু একটা পয়েন্টে পরিণত হবে, মানে ইন দ্যাট কেস দিস মাস্ট বি ইকুয়াল টু 0, লেংথ অফ দ্য লাইন এবি ইকুয়াল টু 0 কখন, when ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ডেল্টা মিনিমাম কখন হবে, whenever I1 ইকুয়াল টু I2, যখন প্রথম তলে আপতন কোণ এবং দ্বিতীয় তলে নির্গমন কোণ পরস্পর সমান হবে, তখন আমি বলে দিতে পারবো যে ডেল্টার মান হচ্ছে মিনিমাম। তাহলে ডেল্টার মান মিনিমাম কখন হবে, whenever I1 equal to I2। এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে, কারণ এটা অ্যাপ্লাই করে আমাকে পরবর্তীকালে ক্যালকুলেশনগুলো করতে হবে। তাহলে আমি ফাইনালি যেটা পেলাম যে ডেল্টা উইল বি মিনিমাম whenever I1 equal to I2। তোমাকে যদি কন্ডিশন লিখতে বলে তাহলে পরীক্ষাতে, তাহলে একদম নিশ্চিতভাবে I1 equal to I2। এবং তুমি মনে রাখবে যদি I1 সমান I2 হয় তাহলে কিন্তু R1 সমান R2 ও হবে। এটা পরবর্তীকালে আমি অঙ্কের সাহায্যে প্রমাণ করে দেবো, আপাতত লিখে রাখতে পারো যে I1 equal to I2 হলে R1 equal to R2। এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন, এটা পরবর্তীকালে I1 equal to I2 এর কনসিকুয়েন্স হিসেবে পাওয়া যায় R1 equal to R2। ঠিক আছে, বেশ। এরপরে আমি একটা ম্যাথমেটিক্যাল রিলেশন ফাইন্ড আউট করব, যে ম্যাথমেটিক্যাল রিলেশন দিয়ে আমি আমাদের প্রচুর নিউমেরিক্যালস থাকে, নিউমেরিক্যালস তো ফিজিক্সে থাকে তোমরা জানো। আচ্ছা, সেই রিলেশনটা হচ্ছে রিলেশন বিটুইন মিউ অ্যান্ড ডেল্টা। খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। কেন ইম্পর্ট্যান্ট? ইন অল রেসপেক্ট, মানে তোমার এখান থেকে যাবতীয় যত অঙ্ক থাকবে তুমি মনে রাখবে
তোমার প্রিজম চ্যাপ্টারের যত অঙ্ক আছে তার 80% হচ্ছে এই ফর্মুলা দিয়ে। 80% বা আরও বেশি হলেও কম নয়। তাহলে আমার ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ফর্মুলাটা রিডিউস করি, কীভাবে করব দেখো। আমার দুটো ফর্মুলা পেয়েছি ডেল্টা, একটা ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এবার ডেল্টার মান আমি ডেল্টা এম বসাচ্ছি। ডেল্টা এম আমি কখন বসাতে পারি? যখন আমি বসাবো I1 সমান I2। তাহলে ডেল্টার জায়গায় আমি ডেল্টা এম বসালাম, I2 এর জায়গায় আমি I1 বসালাম। এই যে এটাই তো কন্ডিশন। আর মাইনাস এ যেমন ছিল থাক, এখানে লিখে দেবে যেহেতু I1 সমান I2, দিস ইজ দ্য কন্ডিশন ফর অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে ডেল্টা এম ইকুয়াল টু 2I1 মাইনাস এ। তাহলে I1 ইকুয়াল টু করে থাকছে ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা রিলেশন আমার ছিল, দেখো একটা এরকম রিলেশন করলাম না প্রিজমের ক্ষেত্রে, a ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে মিনিমাম ডেভিয়েশন বলেছে, তাহলে R1 ইকুয়াল টু R2। তাহলে R2 এর জায়গায় R1 বসাবো, তাহলে পড়ে থাকছে 2R1। দেখো পড়ে থাকছে R1 ইকুয়াল টু a বাই 2। এই দুটো রিলেশন আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে? স্নেলস ল। স্নেলস ল ক্লাস 9 থেকে পড়ছো। ফার্স্ট সারফেসে যদি স্নেলস ল আমি লাগাই, তাহলে আমি লিখতে পারি মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। তাহলে পড়ে থাকছে সাইন I1 মানে হচ্ছে এই যে I1 ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই 2, আর নিচে পড়ে থাকছে সাইন অফ এ। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট রিলেশন, যেটা তোমাকে পরীক্ষায় থিওরিটিক্যালি রিডিউস করতে বলে, আবার এটা দিয়ে প্রচুর অঙ্ক থাকে, সেগুলো আমরা পরবর্তীকালে করব। দিস ইজ ইম্পর্টেন্ট রিলেশন। এটা সবসময় মাথায় রাখবে, খেয়াল রাখবে যেন এটা যেন ভুলে না যাও। বেশ, এরপরে আমরা ছোটখাটো দুটো প্রমাণ করব। ফার্স্ট যে প্রুফটা করব এরপরে বলছে যে আমার যদি ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম এই কন্ডিশনটা অ্যাচিভ করা থাকে, সাপোজ কোনো একটা প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম এই কন্ডিশনটা অ্যাচিভ করা হয়ে গেছে, এবং যদি প্রিজম যেটা ব্যবহার করছি এটা যদি একটা সমদ্বিবাহু প্রিজম হয়, আইসোসেলস প্রিজম, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে যে whenever ray will pass through the prism, its path will be parallel to the base। কি প্রমাণ করতে হবে বোঝা গেছে? ফার্স্ট অফ অল বলছে আমি ধরে নিলাম আমি এমন একটা প্রিজম নিয়েছি যেটা হচ্ছে সমদ্বিবাহু প্রিজম। সমদ্বিবাহু প্রিজম মানে ভূমিটা নয়, কিন্তু ভূমিটা সব থেকে যা আলাদা, আর রিফ্র্যাক্টিং সারফেস দুটো সেম। তাহলে এটা একটা সমদ্বিবাহু প্রিজম, ছবিতে আঁকার সময় যেন সমদ্বিবাহু আঁকা হয়। আর কি বলছে? এই প্রিজমে কোনো একটা রশ্মি ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম এই কন্ডিশনটা অ্যাচিভ করা হয়ে গেছে, তাহলে প্রিজমটা ন্যূনতম চ্যুতি অবস্থানে বসানো হয়েছে। যদি বসানো থাকে, ইউ উইল হ্যাভ টু শো দ্য রে অফ দ্য পাথ when it crosses through the prism, যখন রশ্মিটি প্রিজমের মধ্য দিয়ে অতিক্রান্ত হবে, its path will be parallel to the base। এর পাথ কি হয়ে যাবে? ভূমির সঙ্গে সমান্তরাল। সাপোজ দিস ইজ ABC, যেমন প্রিজম ছিল, BCটা ভূমি, এখানে আমার নরমাল আঁকলাম, এটা ছিল তোমার আপতিত রশ্মি, সে ইট বি I1, এটা হচ্ছে তোমার প্রতিসৃত রশ্মি প্রথম তলে, ইট বি R1, তারপর এই তলের সঙ্গে আমি নরমাল টানছি, এখানে যেটা প্রতিসর আপতন কোণ ছিল সেটা R2, সাপোজ রেটা এইভাবে বেরিয়ে গেল I2। মানে আগের ছবিটাই তুমি আঁকবে, খালি যেন ভেতরের রেটা যেন প্যারালাল টু দ্য বেস, আঁকার সময় যেন প্যারালাল করেই আঁকা হয়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট এটা একটা প্রমাণ, আমি আস্তে আস্তে প্রমাণগুলো করছি। দেখো নামটা দিই, সাপোজ ওই একই রকমের নাম দিলাম PQRS। লেখাটাও খুব বেশি লেখা থাকবে না, খুব সিম্পল দুটো কথা থাকবে। ফার্স্ট অফ অল ABC হচ্ছে প্রিজমের প্রধান ছেদ, প্রিন্সিপাল সেকশন অফ দ্য প্রিজম, এন্ড PQRS ইজ দ্য পাথ অফ এ রে থ্রু দ্য প্রিজম। PQRS হলো একটি রশ্মির গতিপথ। দেখো শুধুমাত্র স্নেলের সূত্র লাগাবো। দেখো কিউ বিন্দুতে আপতন কোণ কত? I1, প্রতিসরণ কোণ কত? R1। তাহলে স্নেলের সূত্র থেকে আমি লিখতে পারি sin I1 বাই sin R1
দিস ইজ ইকুয়াল টু মিউ, আরো স্পেসিফিক্যালি লিখতে গেলে এমইউজি ফ্রম ইয়ার টু গ্লাস মিডিয়াম। এবার তুমি আর বিন্দুতে চলে এসো, ভালো করে দেখে রাখবেন, এর পরবর্তীকালে কিন্তু এত ভেঙে লিখবো না, ডাইরেক্ট লিখবো। আমি এটাতেই শুধুমাত্র ভেঙে লিখছি। দেখো গ্লাস থেকে ইয়ার মিডিয়াম যাচ্ছে, তাহলে প্রথমত এমইউজি না লিখে জিমিউ এ লিখবো। এখানে আপতন কোণ কত R2, প্রতিসরণ কোণ I2, তাহলে আমি লিখতে পারি sin R2 sin I2, ঠিক হলো? আচ্ছা এটাকে 2 নম্বর দিচ্ছি না, কারণ আমি আরেকটু এগোবো। আচ্ছা এটাকে আমি লিখতে পারি 1/mug, আপত্তি নেই নিশ্চয়ই, অলরেডি প্রমাণটা আমরা করে ফেলেছি এদের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক mub ইকুয়াল টু 1/bmu। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি, উল্টে দাও, তাহলে sin I2 বাই sin R2 ইকুয়াল টু mug। আচ্ছা পরবর্তীকাল থেকে আমি কিন্তু a g এগুলো দেখাবো না, তুমি মনে রাখবে প্রথম তলে সমীকরণ হচ্ছে sin I1 বাই sin R1 সমান মিউ, আর দ্বিতীয় তলে রিলেশন হচ্ছে sin I2 বাই sin R2 ইকুয়াল টু মিউ। এবং I1 R1 R2 I2 এটার অর্ডারের কোনোভাবে কোনো রকম চেঞ্জ করলে চলবে না। প্রিজমের যত ছবি তুমি মনে রাখবে I1 R1 R2 I2 এই অর্ডারে থাকবে। তাহলে সেক্ষেত্রে এই দুটো ইকুয়েশন সবসময় থাকবে, মানে পরবর্তীকালেও লাগবে কাজে দুটো তলে। এবং তুমি মনে রাখবে প্রথমটাতেও I বাই R, সেকেন্ডটাতেও I বাই R, তবে তোমার ডান দিকটা মিউ। ঠিক আছে? যদিও এই প্রশ্নের ক্ষেত্রে আমার এটা থাক করা। আচ্ছা এবার 1 আর 2 যদি কম্পেয়ার করো, খুব ইজি, দুটোরই রাইট হ্যান্ড সাইড সেম, তাহলে এক্সপেক্টেড দুটো লেফট হ্যান্ড সাইড সেম হবে। তাহলে দুটো লেফট হ্যান্ড সাইড যদি আমি সমান করি, মাঝখানের পার্টটাই নিচ্ছি, আমি লিখতে পারি 1 ও 2 হতে sin I1 by sin R1, this is equal to sin I2 by sin R2। ঠিক আছে? এবার তোমার একটা কন্ডিশন দেওয়া আছে যে ডেল্টা ইজ অ্যাট মিনিমাম পজিশন, এবং ডেল্টা মিনিমাম হলে কি হয়, I1 সমান I2 হয়। নাও পুট দিস কন্ডিশন, যদি আমি এই কন্ডিশনটা বসিয়ে দিই, তাহলে sin I1 সমান sin I1, তাহলে নিউমারেটর গুলো কেটে যাবে, লবগুলো কেটে যাবে, তাহলে তোমার পুরো থাকছে sin R1 সমান sin R2। তাহলে এখান থেকে আমি বলতে পারি R1 ইকুয়াল টু R2। দেখো এটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি, আমি বলছিলাম না প্রমাণ করে দেবো যে I1 সমান I2 হলে R1 সমান R2 হবেই। দেখো সেই প্রমাণটাও এখানে আমার, ঠিক আছে? বেশ, এবার প্রমাণটা আরেকটু এগো, কারণ প্রমাণটা কোনো শেষ হয়নি, R1 সমান R2 বেরিয়েছে। আচ্ছা এবার দেখো অ্যাঙ্গেল AQR, অ্যাঙ্গেল AQR সমান আমি লিখতে পারি 90 মাইনাস R1, তাই তো? এই যে এখান থেকে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস R1। সিমিলারলি ARQ এটা হয়ে যাবে 90 মাইনাস R2, তাহলে R2 ইকুয়াল টু যেহেতু R1, তাহলে আমি বলতে পারি 90 মাইনাস R1। দেখো ঠিকঠাক হলো? তাহলে আমি কি পেলাম, ট্রায়াঙ্গেল AQR যদি বলি, এই ট্রায়াঙ্গেলে AQR ইকুয়াল টু ARQ পেলাম। ঠিক আছে? AQR সমান ARQ মানে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। তাই যদি হয় আমি অবশ্যই লিখতে পারি AQ সমান AR। পড়েছিলেন না ক্লাস 8 এ যে একটি ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। দেখো টু অ্যাঙ্গেলস আর সেম, সো দ্য অপোজিট সাইডস মাস্ট বি সেম। তাহলে AQ সমান AR। আচ্ছা এবার সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, যেহেতু আইসোসেলস ট্রায়াঙ্গেল, তাহলে AB সমান AC। হলো? তাই যদি হয় তাহলে আমি অবশ্যই লিখতে পারি AQ divided by AB must be equal to AR divided by AC। ঠিক আছে? এটা কখন হয়? এটা তখনই হয় যদি QR parallel to BC। দেখো এটাই তোমার চেয়েছে যে তোমাকে দেখাতে হবে যে QR ভূমির সমান্তরাল ভাবে নির্গত হয়। তাহলে এই কন্ডিশনটা যদি তুমি প্রমাণ করে দিতে পারো, তাহলে অবভিয়াসলি আমি সেখান থেকে কনক্লুশন করতে পারি যে the ray and the path of the ray through the prism must be parallel to the rays of the prism। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রমাণ, অনেক কিছু এর মধ্যে ঢুকে আছে, ভালো করে দেখবে, লিখে লিখে করবে, নিজে ছবি আঁকবে।
নিজে খাতায় ছবি আঁকবে, I1 R1 সম্পর্কে আইডিয়াটা পরিষ্কার করবে এবং সেখান থেকে জিওমেট্রি ব্যবহার করে যেন ওই কন্ডিশনটা অ্যাটেইন করা যায় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট চলে এসো পাতলা প্রিজম। থিন প্রিজম। আচ্ছা, থিন প্রিজমের ব্যাপারটা কি? থিন প্রিজম মানে হচ্ছে কাকে বলা হয়? যদি কোনো প্রিজমের অ্যাঙ্গেল অফ প্রিজমটা লেস দ্যান 10 ডিগ্রি হয়, মানে তুমি ভাবতে পারো এইরকম, মানে এই অ্যাঙ্গেলটা যেন 10 ডিগ্রি কম হয় থিওরিটিক্যালি, তাহলে সেক্ষেত্রে সেই প্রিজমকে আমরা থিন প্রিজম বলতে পারি। ঠিক আছে, বেশ। এবার এই প্রিজমের ক্ষেত্রে ডেল্টার এক্সপ্রেশন তোমাকে বার করতে হবে। বলবে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন অফ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর এ থিন প্রিজম। আচ্ছা, তো থিন প্রিজম তোমাকে থিন করে কিন্তু আঁকতে হবে না। তুমি থিন করে আঁকতে গেলে ছবিটা দেখাতে পারবে না। তুমি যেরকম ছবি আমি এঁকে দিয়েছিলাম মোটামুটি সেটাই আঁকবে, চেষ্টা করবে একটু সরু করে আঁকতে। আচ্ছা, বাকি ছবিটা কিন্তু তোমার সেম, এই একই রকম। একটা রশ্মি আপতিত হলো, এটার মধ্য দিয়ে গেল, এইভাবে প্রতিষ্ঠিত হলো, এইগুলো কিন্তু সবই থাকবে। যে এখানে হচ্ছে I1, এখানে হচ্ছে R1, এখানে হচ্ছে R2, এখানে হচ্ছে I2। এই ছবিটা যেন পরিষ্কার থাকে, কারণ তোমাকে 3 নম্বর বা 2 নম্বর তোমাকে দেবে যে হোয়াট ইজ থিন প্রিজম, ফাইন্ড আউট অ্যান এক্সপ্রেশন ফর দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর সাচ প্রিজম। তো প্রথমে তুমি ডেফিনিশন করে ফেলেছো যে whenever the angle of prism is less than 10 ডিগ্রি, প্রিজমের প্রতিসারক কোণ 10 ডিগ্রি অপেক্ষা কম হলে আমরা সেটাকে পাতলা প্রিজম করব। আচ্ছা, সেই পাতলা প্রিজমের জন্য তোমাকে ডেল্টা বার করতে বলছে। তো তোমাকে বলে রাখি, ওই ডেল্টার প্রমাণটা কিন্তু করে দেখাবার দরকার নেই, আমি এখান থেকে শুরু করব যে আমরা এটা জানি, দিস ইজ নোন টু আস, এটা দিয়ে আমার শুরু যে দিস ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার এটাকে আমি প্রিজমের ওই প্রিজমের জন্য চেঞ্জ করব, কতটা চেঞ্জ করা যায়। দেখো, কিউ বিন্দুতে যখন আমি আসবো, আমি প্রিজমের ইকুয়েশন লিখতে পারি মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। তো এখানে আমি ধরে নিচ্ছি যে I1 এর মানটা হচ্ছে খুব কম, মানে আমি লম্বভাবে আপতন করছি। যদি I1 কম হয় তাহলে এক্সপেক্টেড R1 ও কম হবে। ঠিক আছে, আমি যদি লম্বভাবে কোনো একটা রশ্মি লম্বের কাছাকাছি যদি আপতিত করি থিন প্রিজমের ক্ষেত্রে, সেক্ষেত্রে I এর মান যদি কম হয়, যেহেতু দ্বিতীয় তলে R এর মানটা আরও কমে যাবে, তাহলে R1টাও কম হবে। এবং তুমি একটা জিনিস জানো যে থিটা যদি কম হয় তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা। আমরা এটা করেছি না, এই জিনিসটা এখানে বসিয়ে দাও, তাহলে দিস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে I1 এন্ড দিস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে R1। তাহলে আমি এখান থেকে বলতে পারি I1 ইকুয়াল টু মিউ R1। আচ্ছা, আর তলে যখন আমি লিখবো, আগেই বলে দিয়েছি মিউ সমান কি হয়ে যাবে, আর করে দেখাবার দরকার নেই, সাইন I2 বাই সাইন R1 যদি ছোট হয় তাহলে R2টাও ছোট, অ্যাজ ইউজুয়াল I2টাও ছোট হবে। তাহলে এটা হয়ে যাবে I2 বাই R2। তুমি লিখে দেবে যেহেতু I2 R2 ক্ষুদ্র, এখানেও I1 R1 ক্ষুদ্র, তাহলে আমি পেয়ে যাচ্ছি I2 ইকুয়াল টু মিউ R2, ইকুয়েশন নাম্বার 3। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, থার্ড ইকুয়েশন নাম্বার 1। তাহলে এবার ইকুয়েশন 2 আর 3 রেজাল্টটাকে 1 এ বসিয়ে দাও। তাহলে তুমি বলতে পারো ইউজিং ফ্রম 1, 2 and 3 কি লিখতে পারি, I1 সমান হয়ে গেল মিউ R1, I2 সমান হয়ে গেল মিউ R2 মাইনাস এ, তাহলে মিউ যদি কমন নিয়ে নিই এটা পড়ে থাকছে R1 প্লাস R2 মাইনাস এ। এবার R1 প্লাস R2 মানে হচ্ছে a মাইনাস এ, তাহলে পড়ে থাকছে মিউ মাইনাস 1 ইনটু a। তাহলে ফাইনাল এক্সপ্রেশন হয়ে গেল ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু a when the prism is a thin prism। তাহলে এই গেল তোমার পাতলা প্রিজম, এবং পাতলা প্রিজমের জন্য এইভাবে আমি ডেল্টার মানটা বের করে দিতে পারি। আচ্ছা, নেক্সট আমি আরেকটু থিওরি নিয়ে আলোচনা করি। টোটাল ইন্টারনাল রিফ্লেক্টিং প্রিজম, পূর্ণ প্রতিফলক প্রিজম। পূর্ণ প্রতিফলক প্রিজম এটা একটা বিশেষ ধরনের প্রিজম, যেটার আমাদের প্রাত্যহিক জীবনে না হলেও
আমাদের বিভিন্ন কাজে এই প্রিজমটা প্রচুর ব্যবহার হয়েছে। কাকে বলা হয় পূর্ণ প্রতিফলক প্রিজম? যদি কোনো প্রিজমের এরকম হয় যার প্রধান ছেদটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমকোণ একটা থাকতেই হবে এবং দুটো বাহু সমান হতে হবে। যদি এই ধরনের কোনো প্রিজম থাকে বা পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে সেই প্রিজমটাকে আমি বলবো টোটালি রিফ্লেক্টিং প্রিজম, পূর্ণ প্রতিফলক প্রিজম। ব্যবহার কোথায়? তো ব্যবহার বলে রাখি, আমরা ছোটবেলায় করেছিলাম না পেরিস্কোপ, দুটো মিরর লাগিয়ে, প্যারালাল মিরর লাগিয়ে। তো বলছে যদি পেরিস্কোপ যন্ত্র বা বাইনোকুলার কি দূরের জিনিস কাছে দেখা যায়, তো ওই সব যন্ত্রে প্রথম দিকে কাঁচ মানে মিরর ব্যবহার করা। তো মিরর ব্যবহার করলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। যেমন প্রথমত যেটা হয় যে দূরের জিনিস পরিষ্কার দেখা যায় না সব ক্ষেত্রে, বা দূরের জিনিস আবছা দেখায় মিরর ব্যবহার করলে। কিন্তু যদি এই টাইপের প্রিজমগুলো ব্যবহার করা হয় না ঠিকঠাক উপায়ে, তাহলে কিন্তু অনেক পরিষ্কার ছবি পাওয়া যায়। তো পরবর্তীকাল থেকে পেরিস্কোপ বা বাইনোকুলার এই ধরনের যন্ত্রগুলোতে এই পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করা হয়। তা তোমাকে যদি ব্যবহার করে, তুমি বলবে পেরিস্কোপে স্পষ্ট এবং উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য আমরা পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করি। আর বাইনোকুলার যন্ত্রেও কিন্তু, বাইনোকুলার যন্ত্রে প্রথমে যখন ব্যবস্থা হয়েছিল তখন অবশিষ্ট উল্টানো প্রতিবিম্ব হতো। তো এই ধরনের প্রিজম যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সোজা প্রতিবিম্বই পাওয়া যাবে। তাহলে অবশিষ্ট প্রতিবিম্বকে সমশীর্ষ করার জন্য এই ধরনের প্রিজমের ব্যবহার রয়েছে। কেন এই ধরনের প্রিজম কেন ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে এই ধরনের প্রিজমে কিন্তু টোটাল রিফ্লেকশন হয়, মানে আলোক রশ্মির সম্পূর্ণ প্রতিফলন হয়। আর এমনি মিররের ক্ষেত্রে কি হয়, আ পার্ট অফ লাইট ইজ অ্যাবজর্বড বাই দ্য মিরর। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বটা আবজা হতে বাধ্য, যেহেতু আ পার্ট অফ লাইট ইজ অ্যাবজর্বড। কিন্তু এটার ক্ষেত্রে কি বললাম, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে পূর্ণ প্রতিফলন হবে। সেক্ষেত্রে সেই সমস্যাটা থাকে না, অনেকগুলো সমস্যা দূর হয়ে যায়। যেমন এই প্রিজমের গঠিত প্রতিবিম্বটা কি হয়, সমতল দর্পণের প্রতিবিম্ব অপেক্ষা অনেক বেশি উজ্জ্বল হয়। কারণটা বললাম যে মিররের ক্ষেত্রে অ্যাবসর্পশন হয়, কিন্তু এই প্রিজমের ক্ষেত্রে অ্যাবসর্পশন হয় না, টোটাল রিফ্লেকশন হয়। আরেকটা তুমি বলতে পারো যে সমতল দর্পণের বিক্ষেপণের জন্য, পার্ট অফ লাইট ইজ স্ক্যাটার্ড, বিক্ষেপণের জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণ আলো নষ্ট হয়, যেটা এই প্রিজমের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, সুতরাং খুব ইম্পর্টেন্ট একটা প্রিজম। তো পরীক্ষায় কি দেয়, পরীক্ষায় তোমাকে এই প্রিজম থেকে তোমাকে দেখাতে বলে যে এই প্রিজমের সাহায্যে আলোক রশ্মির পথটাকে ঘুরিয়ে দেওয়া যায়, 90 ডিগ্রি ঘোরানো যায়, 0 ডিগ্রি চ্যুতি সৃষ্টি করা যায়, 180 ডিগ্রি চ্যুতি সৃষ্টি করা যায়। কীভাবে ওই চ্যুতিগুলো সৃষ্টি করব সেটা নিয়ে আপাতত প্রথম আলোচনাগুলো করি। আর বলি যে টোটাল ইন্টারনাল রিফ্লেক্টিং প্রিজম কেন বলছি। তো সাপোজ এটা একটা প্রিজম, আমি এই প্রিজমের এই সারফেসের সামনে সাপোজ একটা এইভাবে একটা বস্তু রাখা আছে। তাহলে এই বস্তু থেকে যখন একটা আলো পড়বে এই তলটার উপর, লম্বভাবে পড়ছে, তাহলে লম্বভাবে পড়লে আলোক রশ্মির গতিপথের পরিবর্তন হয় না, প্রতিসরণ হয় না। when I is equal to 0 ডিগ্রি, লম্বভাবে পড়া মানে কি I 0 ডিগ্রি, তাহলে whenever I is equal to 0 ডিগ্রি আর 1টাও 0। তুমি পড়েছিলে লম্বভাবে আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, তার মানে sin I1 বাই sin R1 তুমি লিখতে পারবে না। তাহলে লম্বভাবে আপতন সোজা চলে গেল। একইভাবে এখান থেকে যদি একটা রশ্মির কথা ভাবি, তাহলে সেও সোজা গিয়ে পড়বে। এবার একটু অ্যানালিসিস করা যাক, একদম উপরের ত্রিভুজটা ভাবো, এটা সবসময় 90 ডিগ্রি। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু, তাহলে এটা 90 হলে কি হবে, এটা 45, এটা 45 হতে বাধ্য। তাহলে তাই যদি হয় তাহলে এই কোণটাও তোমার 45 ডিগ্রি হবে, রাইট? এবার দ্বিতীয় তলে যেটা আপতন কোণ হচ্ছে, এটা যদি লম্ব ভাবি, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি, তাই না? এবার তুমি খেয়াল করে রাখবে, জেনে রাখবে যে কাঁচ ও বায়ু মাধ্যমের সংকট কোণ হচ্ছে থিটা সি ইকুয়াল টু প্রায় 42 ডিগ্রি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে গ্লাস টু এয়ার মিডিয়াম হচ্ছে 42 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 42 ডিগ্রি কত অ্যাঙ্গেল ইনসিডেন্স হচ্ছে 45। তাহলে এখানে যে তলে আপতিত হলো দ্বিতীয় তলে অতিভুজের উপর, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলো। তাহলে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে কি হবে, আলোক রশ্মির প্রতিফলন হবে। তাহলে আলোক রশ্মি কিন্তু এইদিকে বেরোবে না, কি হবে, প্রতিফলন হয়ে সোজা নিচের দিকে চলে আসবে। একই রকম ভাবে প্রতিফলন হয়ে সোজা নিচের দিকে চলে আসবে। তাহলে আলোক রশ্মি এখানে মাথাটা ছিল, এইটা মাথার জন্য, তাহলে মাথাটা এদিকে চলে আসবে আর এইখানে তোমার প্রতিবিম্বটা তৈরি হবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আলোক রশ্মি, এটা দেখাবার দরকার নেই, বোঝাবার জন্য বললাম,
আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে। আলোক রশ্মির এটা যাওয়ার কথা ছিল, যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত? তোমাকে বলবে দেখাও এই প্রিজমের ক্ষেত্রে 90 ডিগ্রি ডেভিয়েশন তৈরি করা যায়, তখন তোমাকে এই ছবিটা খালি এঁকে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। অ্যারো চিহ্ন দিয়ে ঠিকঠাক 4টা অ্যারো চিহ্ন থাকবে, একটা অবজেক্ট একটু মোটা করে দেখাবে দরকার হলে, যেন বোঝাতে সুবিধা হয়। আর খেয়াল রাখবে মাথা থেকে যে রশ্মিটা বেরোচ্ছে সেখানেই মাথা তৈরি হবে, আর পা থেকে যে রশ্মিটা সেখানেই পাটা তৈরি হবে। ওটা ঘুরিয়ে দিও না, ঘুরিয়ে দিলে কিন্তু ছবিটা ভুল হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমি দেখাতে চাইছি এই প্রিজমের ক্ষেত্রে কিভাবে 180 ডিগ্রি ডেভিয়েশন করা যায়। সেক্ষেত্রে প্রিজমটাকে এইভাবে বসাতে হবে, মানে অতিভুজটাকে অবজেক্টের সামনে বসাতে হবে। তাই যদি হয়, আমি এখানে একটা প্রিজম সামনে একটা বস্তু রাখলাম, এই একটা রশ্মি নির্গত হলো, এই একটা রশ্মি নির্গত হলো। এবার কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নিচের দিকে নেমে গেল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য প্রতিফলন হলো। আবার এই তলে যখন হবে এখানেও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে এইদিকে বেরিয়ে আসবে আর এই রশ্মিটা এইদিকে বেরিয়ে আসবে। কোনটা মাথা থেকে আসছে? এটা নিচেরটা মাথা দিয়ে আসছে, তাহলে প্রতিবিম্বের মাথাটা কিন্তু নিচের দিকে। এবং তুমি খেয়াল করে দেখো রশ্মিটা যাচ্ছিল কোন দিকে? এদিকে, কিন্তু প্রিজমের জন্য কোন দিকে হয়ে গেল? প্রিজম থেকে যখন বেরোচ্ছে তখন হয়ে গেল এইদিকে। তাহলে আলোক রশ্মির চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণের মান হয়ে গেল এইদিকে। আচ্ছা, লাস্ট 0 ডিগ্রির চ্যুতিকোণের প্রশ্ন থাকে, মানে আলোক রশ্মির গতিপথের পরিবর্তন হবে না, তো সেক্ষেত্রে প্রিজমটাকে তোমাকে এইভাবে বসাতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটা আলোক বস্তু ভাবলাম, বস্তু থেকে একটা রশ্মি এটার উপর আপতিত হলো। তো খেয়াল করে রাখো এখানে কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, তাই না? এখানে তো ওই কন্ডিশনটা অ্যাটেন্ড করছে না, তাহলে এখানে আলোক রশ্মির প্রতিসরণ হবে। তাহলে এক্ষেত্রে যদি সোজাসুজি যায়, এই রশ্মিটার প্রতিসরণ হলো, এই রশ্মিটার প্রতিসরণ হলো। তো এবার ভেতরের সারফেসে যখন হচ্ছে, ভেতরের সারফেসে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। একটু বেঁকেছে, তো তোমরা চেষ্টা করবে ভেতরের রশ্মিগুলো যেন প্যারালাল হয়, এরকম। আচ্ছা, এবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাহলে এদিকে গেল, এটাও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এদিকে গেল। এবার প্রতিফলনের পর প্রতিসরণ হবে আবার, তো প্রতিসরণের পর দেখা যাবে আলোক রশ্মি এই দিকে বেরিয়ে যাচ্ছে। মাথা থেকে কোনটা আসছে? এটা, তাহলে এটার মাথা নিচের দিকে, পা উপর দিকে। তুমি খেয়াল করে দেখো প্রিজমে যাবার পূর্বে এদিকে, আর প্রিজমের মধ্য দিয়ে যাবার জন্য এটা। তাহলে এক্ষেত্রে আলোক রশ্মির কোনো চ্যুতির সৃষ্টি হয়নি, অথবা বলতে পারো দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইন সাচ কেস ইজ 0 ডিগ্রি।